আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে a particle in a box, a particle in a one dimensional box. ওয়ান ডাইমেনশনাল সিস্টেম যদি আমি ধরি, পার্টিকেলটা একটা ওয়ান ডাইমেনশনাল বাক্সের মধ্যে, বক্সের মধ্যে কনফাইন্ড আছে। তার মানে এক্স এর মান লিমিট করে দিয়েছে। এক্স এর মান একটা নির্দিষ্ট মানের চাইতে কম হবে না, আবার একটা নির্দিষ্ট মানের চাইতে বেশি হবে না। দুটো মানের মধ্যে কনফাইন্ড আছে এক্স। যে পার্টিকেলটা মুভ করছে, ওই ধরো এক্স ওয়ান এবং এক্স টু, এক্স ওয়ান ছোট, এক্স টু বড়। আমি বলছি পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের উপরে মুভ করবে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, কিন্তু এমনভাবে একটা পোটেনশিয়াল দিব, পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাই করব যাতে করে পার্টিকেলের পজিশন, পার্টিকেলের এক্স কোঅর্ডিনেট এক্স ওয়ানের চাইতে কম হবে না, অথবা এক্স টু চাইতে বেশি হবে না। তাহলে আমি পার্টিকেলটার লোকেশন, মোশনটা লিমিট করে দিলাম। ইটস মোশন অকার্স ইন এ লিমিটেড রিজিয়ন অফ এক্স অ্যাক্সিস, একটা পোটেনশিয়ালের মাধ্যমে। ওকে, এটাকে বলে, তাহলে যে পোটেনশিয়ালটা দেবো সেটাকে বলা হবে একটা ওয়ান ডাইমেনশনাল potential, যার কারণে পার্টিকেলটার মোশন would be limited by the lower value of x1 and upper value of x2. So a particle in a box, in a one dimensional box. আমি একটু ভূমিকাটা পড়ি, ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করবে। One of the key features of quantum physics is that the possible energies of a confined particle are quantized. Indeed, the familiar quantized energy levels of atomic, nuclear, and particle physics are manifestations of confinement. Okay. We shall illustrate the connection between confinement and quantized energy levels by considering a particle confined to a box. It's a one-dimensional box. Tamani, confinement leads to quantization of energy levels, quantization of the possible energies the particle may have. এটা কিন্তু একটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন। এটা কোনো নাই, এটা কোনো কমন সেন্স না, এটা জাস্ট follows from Schrodinger equation, that's it. The fact that if a microscopic particle or if a quantum particle is confined in a small region of space, that confinement leads to the quantization of the possible energies the particle may have. ওকে, এটা কিন্তু একটা পিওরলি কোয়ান্টাম ফেনোমেনন, কোনো নাই, এটা বোঝার কোনো উপায়, এটা ম্যাথমেটিক্স থেকে ফলো করে, দ্যাটস ইট। আমি ওয়ান ডাইমেনশনাল বক্স আপাতত দেখি একটা, যে বক্স, যে ওয়ান ডাইমেনশনাল বক্স মানে হচ্ছে পোটেনশিয়ালটা একটা বাক্সের মতো আর কি। বাক্সের মতো মানে আমি যদি পোটেনশিয়ালটা আঁকি তাহলে একটা বক্স লুক লাইক এ বক্স। এই জন্যই we begin by considering a particle moving in one dimension with potential energy এইরূপ, potential energy এইরূপ হবে। দেখো পরে দেখো Vx 0 if x lies between 0 and a, 0 এবং a inclusive না, 0 and a exclusive, or elsewhere potential হচ্ছে infinity। যেখানে potential infinity সেখানে পার্টিকেলের ওয়েভ ফাংশন স্ট্রিক্টলি জিরো। কেন স্ট্রিক্টলি জিরো? না হয়তো শ্রোডিঙ্গার ইকুয়েশন লেখা যাবে না। দেখো শ্রোডিঙ্গার ইকুয়েশনে কি আছে, এই যে আই স্কয়ার ডি সাই ডিটি ইকুয়াল টু এইচ সাই, ওয়ান সিঙ্গেল পার্টিকেল, এইচ এর মধ্যে ভি আছে। যদি ভি ইনফিনিটি হয় কোনো জায়গায়, সেখানে সাইটা জিরো হতে হবে, এমন ভাবে জিরো হতে হবে যে ভি টাইমস সাই ইজ জিরো। আদারওয়াইজ ভি টাইমস সাই যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে তো এটা এই ইকুয়েশনটা মিনিংলেস হয়ে যাবে। ভি টাইমস সাই যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে তো সাই এর কোনো প্রবাবিলিস্টিক মিনিং থাকবে না। কিন্তু ভি ইনফিনিটি হলে সাই মাস্ট বি জিরো। তার মানে যে সমস্ত জায়গায় ভি ইনফিনিটি সেই সমস্ত জায়গায় পার্টিকেলটা থাকতেই পারবে না, জিরো থাকার প্রবাবিলিটি একেবারে জিরো। তাহলে এটা আমরা পরে আলোচনা করবো। ইটস ওয়ান অফ দ্য বাউন্ডারি কন্ডিশনস, যে সমস্ত জায়গায় পোটেনশিয়াল ইনফিনিটি সেই সমস্ত জায়গায় পার্টিকেলটা মোটেই থাকবে না। তার মানে সেই সমস্ত জায়গায় সাই এর মান স্ট্রিক্টলি জিরো। তো তাহলে আমরা পোটেনশিয়ালটা কিভাবে করছি, দেখো Vx এখানে আঁকা আছে, v equal to x equal to 0 থেকে a পর্যন্ত তুমি এখন n প্রান্ত বিন্দু দুটো x equal to 0 এবং x equal to a,
ওই দুটো বিন্দু বাদ দিয়ে আর বাকি সব জায়গায় ভেতরে পোটেনশিয়ালটা জিরো। হঠাৎ করে পোটেনশিয়াল এনার্জিটা জিরোতে ইনফিনিটি হয়ে যায় এবং ইনফিনিটি থাকে আপ টু সব জায়গায় ইনফিনিটি থাকে। আর এতে এতে এর বাঁ পাশে পোটেনশিয়ালটা জিরো, যেই মুহূর্তে তুমি এতে পৌঁছাবে পোটেনশিয়ালটা ইনফিনিটি হয়ে যাবে এবং ইনফিনিটি পর্যন্ত এক্স ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত পোটেনশিয়ালটা ইনফিনিটি থাকবে। এমন না যে এখানে ইনফিনিটি হয়ে গেল তারপর ডান দিকে এসে আবার জিরো, তা না, পোটেনশিয়ালটা ইনফিনিটি আছে এলসওয়্যার। এলসওয়্যার মানে ওই ওই এলসওয়্যার তুমি এভাবে লিখতে পারবে, এক্স দিয়ে লিখতে পারবে। এলসওয়্যার মানে কি? এলসওয়্যার হচ্ছে, আমি আমি লিখি, ধরো সব শেয়ার করে আমার খাতায় লিখি। আমি লিখছি এই রূপ, ভি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। ভি অফ এক্স জিরো। আমি জিরো লিখে বসে আছি 5 মিনিট, আমার এখানে আসলো কত মিনিট পরে আসলো? জিরো। ফর জিরো লেস দেন এক্স, লেস দেন ইকুয়াল টু দেয়নি, লেস দেন এক্স ইকুয়াল টু দিতে পারতাম, ডাজন্ট ম্যাটার, রাইট? লেস দেন এক্স লেস দেন এ, এটাকে অনেক সময় এইভাবে বলি, কোন রিজিয়ন এভাবে লেখা যেত, এটাকে এইভাবে লেখা যেত, এক্স বিলঙ্গিং টু দ্যাট ইন্টারভাল, ওপেন ইন্টারভাল 0 to a, এভাবে লেখা যেত। 0 to a, 0 এবং a ইনক্লুড করিনি। 0 এবং a ইনক্লুড করলে ওই ইন্টারভালটা লেখা হতো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 0 and a, তখন লিখতাম x বিলঙ্গিং টু দ্যাট ইন্টারভাল 0 and a, 0 and a ইনক্লুসিভ। আমি ইনক্লুড করি নাই, এখানে লেস দেন ইকুয়াল টু দেই নাই, শুধু লেস দেন দিয়েছি, এখানেও লেস দেন দিয়েছি। ফলে ইন্টারভালটা হচ্ছে 0 and a, এন পয়েন্টস নেই, এক্সক্লুসিভ, ওই জায়গায় ভি এর মান 0 এবং ইনফিনিটি এলসওয়্যার। এলসওয়্যারটা কি? এলসওয়্যারটা কিভাবে লেখা যাবে? ইন টার্মস অফ এক্স, এক্স less than or equal to 0 and x greater than or equal to a, এটাই হচ্ছে এলসওয়্যার। এটাকে যদি আমি আঁকি তাহলে এইরূপ আঁকবো, এইটা দেখাচ্ছি আমি, এইদিকে ভি অফ এক্স, এদিকে এক্স, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এ। 0 থেকে এ পর্যন্ত 0 0 0, হঠাৎ এতে গিয়ে ইনফিনিটি হয়ে গেল, ইনফিনিটি তো রাখা যায় না, এবং তারপর ইনফিনিটি রয়ে গেল। এটা কিন্তু আপ টু ইনফিনিটি, এটা ইনফিনিটি দিকে যাবে এবং এর ডান পাশে আপ টু ইনফিনিটি পোটেনশিয়ালটা ইনফিনিটি রইল। একইভাবে এক্স ইকুয়াল টু 0-তে পোটেনশিয়ালটা হঠাৎ করে ইনফিনিটি হয়ে যাবে, ইন এ ডিসক্রিট ম্যানার ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি রাখলাম না, তারপর ইনফিনিটি থেকে যাবে আপ টু মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা হচ্ছে বর্গকূপ ইনফিনিট, এটা হচ্ছে ইনফিনিট বর্গকূপ আঁকা হলো। পার্টিকেলটা এই জায়গায় মুভমেন্ট করছে, পার্টিকেলটা 0 থেকে এ এই জায়গায়, 0 থেকে এ এই জায়গায় পার্টিকেলটা মুভমেন্ট করছে। ওকে, পার্টিকেলটা কনফাইন্ড আছে, এই পোটেনশিয়াল দিয়েছি বলেই, এই পোটেনশিয়ালটা দেওয়া আছে বলেই পার্টিকেলটা 0 এবং 0-র বাম পাশে আসবে না এবং এ এবং এর ডান পাশে যাবে না। তাহলে পার্টিকেলটা কোথায় থাকবে? কনফাইন্ড থাকবে 0 এবং এর মধ্যে, 0 এবং এ বাদ দিয়ে 0 এবং এর মধ্যে, এই রিজিয়নের মধ্যে কনফাইন্ড থাকবে। ওকে, আর এলসওয়্যার বলতে এটা মিন করি এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 0 and এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ। ওকে, এটা হচ্ছে, এটা ফিগার,
এখানে ডান পাশে আমি এনার্জি লেভেলস গুলো দেখিয়েছি, এটা আমি পরে ডিরাইভ করব। আমি বলতে চাই যে একটা পার্টিকেল অফ ম্যাস এম, এমটা ক্ষুদ্র, মাইক্রোস্কোপিক পার্টিকেল, যে কোনো ম্যাসের নাম। পার্টিকেল অফ ম্যাস এম, ধরো একটা ইলেকট্রন ক্ষুদ্র, এই বর্গগ্রুপে এই পোটেনশিয়াল ওয়েলে কনফাইন্ড আছে। এটার এনার্জি ডিসক্রিট হবে। ডিসক্রিট হবে মানে এই পার্টিকেলটার এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করানো যাবে না, ইচ্ছা করলেও যাবে না। এই পার্টিকেলটার এনার্জি হয় E1 হবে, নয় E2 হবে, নয় E3 হবে, নয় E4 হবে ইত্যাদি। E1 এবং E2 মধ্যে যে সমস্ত এনার্জি গুলো আছে, অথবা E2 এবং E3 এর মধ্যে এনার্জি, ওই সমস্ত এনার্জি এই পার্টিকেলটা নিতে পারবে না, ওই সমস্ত এনার্জি হবে না। E1 টা কি, E2 টা কি, E3 কি, E4 কি, E5 কি, এই এনার্জি লেভেলস, অ্যালাউড এনার্জি লেভেলস, অ্যালাউড ভ্যালুজ অফ এনার্জি কি কি, সেটা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে পাবো। আমি এখানে দেখাই যে সবচেয়ে সর্বনিম্ন এনার্জি যেটা পার্টিকেলটার হতে পারে সেটা হচ্ছে E1। এটা আমি একটু পরে দেখাবো শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ। E1 কত? E1 হচ্ছে h কাট স্কয়ার পাই স্কয়ার ওভার 2m a স্কয়ার। এটা একটু বেশি ছোট হয়ে গেছে। E2 কত? E2 হচ্ছে 4 আর একই জিনিস, 4 টাইমস E1, 4 টাইমস h কাট স্কয়ার পাই স্কয়ার ওভার 2m a স্কয়ার। এটা তো E1। E1 হচ্ছে 1 টাইমস ওইটা, ওই ফ্যাক্টর। E2 হচ্ছে 4 টাইমস একই ফ্যাক্টর, তাহলে E2 হচ্ছে 4 গুণ, E1 এর 4 গুণ। E3 হচ্ছে E1 এর 9 গুণ, 9 টাইমস এটা E1। E4 হচ্ছে E1 এর 16 গুণ, রাইট? 1.5 E1 নিয়ে, E1 এবং E2 মাঝামাঝি কোন এনার্জি যদি চিন্তা করো, সেই এনার্জি নিয়ে পার্টিকেলটা থাকতে পারে না। সেই এনার্জি, পার্টিকেলটার এনার্জি সেটা হবে না কখনো। হয় E1 হবে, নয় E2 হবে, নয় E3 হবে, নয় E4 হবে। এই যে ডিসক্রিট হবে, এটা আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে ডিসক্রিট হয়, এবং ডিসক্রিট মানগুলো যে এগুলো শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে ফলো করবে। তাহলে এই ফিগারটা হচ্ছে ফিগার 1। এটার ইয়ে হচ্ছে, ক্যাপশন হচ্ছে লো লাইং এনার্জি লেভেলস। এগুলো হচ্ছে লো লাইং এনার্জি লেভেলস of a particle of mass m confined by an infinite squarable potential Vx with width a. এখান থেকে এ পর্যন্ত উইডথ হচ্ছে a। চারটা দেখিয়েছি, চারটা ইনফিনিট সংখ্যক আছে। এনার্জি লেভেলস তো ইনফিনিট সংখ্যক হবে, কারণ পোটেনশিয়াল তো ইনফিনিটি পর্যন্ত উঠে গেছে। ওকে, সেই জন্য এই ডিসক্রিট এনার্জি লেভেলস ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, পোটেনশিয়াল যদি ফাইনাইট হতো, ধরো পোটেনশিয়াল ধরো V0 পর্যন্ত উঠেছে, V0 পর্যন্ত উঠে তারপরে ফিক্সড হয়ে গেছে, আর উঠবে না। তাহলে V0 পর্যন্ত এনার্জিগুলো ডিসক্রিট হতো, আর V0 এর উপরে এনার্জিগুলো কন্টিনিউয়াস হতো। এখানে এগুলো সব শ্রোডিঙ্গার ইকুয়েশন ফলো করে। এখানে পোটেনশিয়াল দুপাশেই, দুই প্রান্তেই ইনফিনিট হয়ে গেছে, সুতরাং ইনফিনিট এনার্জি পর্যন্ত এনার্জিগুলো ডিসক্রিট থাকবে, কখনো কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, in classical physics, এক মিনিট, গলা শুকিয়ে যায়। In classical physics, একটা বাক্সের ভিতরে যদি এভাবে, বাক্স তো সাইড গুলাই বাক্সের যদি লোহার একটা সাইড করে দাও, ওই লোহা ভেদ করে তো একটা টেনিস বল বাঁ দিকে যাবে না, ডান দিকে আসবে না, ওটাই পোটেনশিয়াল ওয়েল। In classical physics, the particle either lies at the bottom, চুপচাপ বসে আছে এখানে, তখন ওটার এনার্জি শূন্য। Okay, so in classical physics, the particle either lies at the bottom of the well with zero energy, or it bounces back and forth between the barriers at x equal to 0 and x equal to a with any energy up to infinity. অথবা পার্টিকেলটা ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করছে, ডান থেকে জিরোতে এসে ধাক্কা খেয়ে আবার ডান দিকে যাচ্ছে, এখানে এসে ধাক্কা খাচ্ছে, বাউন্সিং ব্যাক অ্যান্ড ফোর্থ করছে। এবং আমি ইচ্ছা করলে মোশনটা দ্রুত গতি করতে পারি, মোশনটার গতি ভ্যারি করে পার্টিকেলটার এনার্জি ভ্যারি করতে পারি ইন এ কন্টিনিউয়াস ম্যানার। ইচ্ছা করলে I can vary the energy of the particle, a classical particle, to any value. তার মানে যে পসিবল পার্টিকেলটার এনার্জি যে ডিসক্রিট হবে তা না,
পার্টিকেল এনার্জি জিরো হবে, অথবা জিরো না হলে এটা পজিটিভ হবে, পজিটিভ হলে পজিটিভ এনার্জিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করানো যাবে। আই ক্যান মেক ইট ভ্যারি ইন এ কন্টিনিউয়াস ম্যানার। ওকে, পার্টিকেল উপরে একটা ফোর্স দিলেই, যেদিকে মোশন সেদিকে একটু ইম্পালস দিয়ে দিলেই পার্টিকেলটার গতি বেড়ে যাবে, এবং ইম্পালসটা ক্ষুদ্র করে আমি পার্টিকেলটার এনার্জি খুব অল্প পরিমাণ বাড়াতে পারি, যে কোনো মান দাও এনার্জির, আমি সেই মানে নিয়ে যেতে পারি পার্টিকেলটার এনার্জি। So the energy of the particle, of the classical particle, can be made to vary in a continuous manner from 0 to infinity. Unlike a quantum particle whose energy levels are, whose possible energy values are discrete. In quantum physics, more varied states exist, more varied states, এই যে discrete states গুলো, each প্রত্যেকটা স্টেটের জন্য, এনার্জি স্টেটের জন্য, এনার্জি স্টেট মানে স্টেট, for every state each is described by a wave function. আমি wave coordinate representation এ আছি, by a wave function psi of x and t. Wave function depends upon position and time t. Okay, position coordinate and time coordinate. এবং ফুল ওয়েভ ফাংশনকে আমি বড় হাতের সাই দিয়ে প্রকাশ করছি আর কি। বড় হাতের সাই represents the full time dependent wave function of the quantum particle inside the well. That is a function in coordinate representation. That capital psi, which is the wave function is a function of the x coordinate of the particle and time. And a psi obeys the Schrodinger one-dimensional Schrodinger equation. I h cut d psi by dt equal to h psi. Our one-dimensional motion is h কত? Minus h cut square by 2m partial d2 by dx square plus v psi. অবশ্য আমার ভিটা কিন্তু জিরো, কিন্তু আমি জাস্ট লিখলাম এটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান ফর এ সিঙ্গেল পার্টিকেল। সো I h cut d psi by dt equal to h psi. আচ্ছা, এটা জেনারেল ওয়েভ ফাংশন লেখা হলো। However, when the particle has a definite value E, particle has a definite value of energy. When the particle has definite value of energy E, পার্টিকেলটার যে স্টেটে আছে সেই স্টেটে যদি একটা নির্দিষ্ট এনার্জি থাকে এবং সেই এনার্জির মান যদি হয় E, তাহলে সেই স্টেটটাকে বলা হয় কি বলা হয়? সেই স্টেটে একটা বিশেষ নাম আছে। সেই স্টেটকে কি বলা হয়? যেই স্টেটে, যেই দশায় পার্টিকেলটার এনার্জি একটা নির্দিষ্ট মান আছে, সেই স্টেটকে বলে কি বলে? However, when the particle has a definite value E, definite value of energy, ভুল হয়েছে, definite value of energy E, the wave function has the special form. তখন ওয়েভ ফাংশনটা কিভাবে হয়? একটা ফাংশন অফ x টাইমস একটা টাইম ডিপেন্ডেন্ট ফেজ ফ্যাক্টর। সেই টাইম ডিপেন্ডেন্ট ফেজ ফ্যাক্টর হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস i et বাই h কাট। একটা টাইম, তাহলে ওখানে টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন আলাদা হয়ে গেল। That becomes simply a phase factor, a complex number, right, of unit magnitude times a function of x only. This function of x is an eigenfunction of the Hamiltonian h with eigenvalue e. তাহলে h psi, এটা ছোট হাতের psi কিন্তু লিখেছি, বড় হাতের psi, which is the function of x and t, have been decomposed into two parts. One part is a function of x, সেই ফাংশনটা ছোট হাতের psi দ্বারা প্রকাশ করেছি। দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট, সেটার কোনো নাম দেইনি, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা সরাসরি লিখে দিয়েছি e টু দ্য পাওয়ার মাইনাস i et বাই h কাট। এভাবে প্রকাশ করা যাবে। এগুলো তো আমরা করেছি আগে, রাইট? সলিউশন অফ শর্টিং দুইবার করেছি আমার খেয়াল আছে। ওকে, স্টেশনারি স্টেট কাকে বলে সেটাও আলোচনা করেছি বেশ বিস্তারিত, এবং আলোচনার সময় এটাও বলেছি যে এটা খুব ইম্পর্টেন্ট, বারবার লাগে
তখন তার মানে তখন তোমার আমার কথাটা শুনেই তোমার এই ওই জিনিসটা ইম্পর্টেন্ট হিসাবে নেওয়া উচিত ছিল, তোমাদের নিয়ে বারবার পরে ওটা ওটা তোমাদের রপ্ত করা উচিত ছিল। সেটা এখন যদি রপ্ত না করো আর পারবে না, আর হবে না, আর হবে না, কিন্তু আমেরিকা গেলেও হবে না। আমেরিকা এত সময় দেবে না তোমাকে এগুলো রপ্ত করার। ওকে, এখনই সময়, এখন রাইট নাও ইজ দ্য টাইম। This psi of x satisfies the eigenvalue equation. This is an eigenfunction of the Hamiltonian operator. Hamiltonian operator কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে টাইম নাই। Schrödinger equation টাইম আছে, time derivative. Now, capital psi is a function of time. Actual wave function is a function of space and function of time. Or for a stationary state, spatial dependence and temporal dependence separates out. Separate out kore gelo. It's a function of x times a function of time. Function of time to খুবই simple. Function of time is simply a phase factor with energy in the exponent, e to the power minus কিন্তু প্লাস নয়, এখানে মাইনাস দিয়েছি। ওকে, মাইনাস আই, কারণ আই এইচ কাট ডি সাই ডিটি করলে, আই এইচ কাট ডি সাই ডিটি করলে কি আসবে? এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ফেরত আসবে এবং ই দিয়ে গুণ হবে। আই এইচ কাট এখানে ছিল আর এখানে মাইনাস আই ই, দুটো মিলে হবে ই, তাহলে হয়ে যাবে এইচ। তারপরে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কাটাকাটি করে এইচ ছোট হাতের সাই ইকুয়াল টু ই সাই, ওটা হবে। এই জিনিসটা এখানে পুট করো, দুয়ে বসাও, দুয়ে বসানোর পরে এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কেটে যাবে, বাকি যেটা থাকবে এইটা, এটা হচ্ছে আইগেনভ্যালু ইকুয়েশন। দিস ইকুয়েশন টেলস মি দ্যাট psi of x is an eigenfunction of the Hamiltonian operator with eigenvalue e. এই eigenvalue e গুলো আমি বের করতে চাই। These are the stationary states. These are the values of the energies in the stationary states. Right? পার্টিকেলটার এনার্জি E1 হতে পারে, E2 হতে পারে, E3 হতে পারে, E4 হতে পারে, অথবা particle could be in any one of the eigenstates, or particle could be in a state which is a superposition of many eigenstates, সেটাও হতে পারে। আমি স্টেশনারি স্টেট গুলোই বের করতে চাই। I want to find the states of the particle having definite values for energy. তার মানে এই আইগেন ফাংশন সাই গুলো বের করতে চাই, হ্যাভিং এনার্জি ই, এবং ই এর সম্ভাব্য মান কি কি সেটাও বেরিয়ে আসবে এই কোয়েশ্চেন যখন সলভ করতে যাব। তাহলে আইগেন ভ্যালুস গুলো এবং করসপন্ডিং আইগেন ভেক্টরস দুটোই এই ইকুয়েশন 4 একই ইকুয়েশন থেকে আসবে। এখন তো we have set up করেছি, we shall now seek physically acceptable solutions to equation 4. কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক ধরনের সলিউশন থাকে, সব সলিউশন অ্যাকসেপ্টেবল নয়, শুধু অ্যাকসেপ্টেবল সলিউশন গুলো আমি নেব। এখন অ্যাকসেপ্টেবল সলিউশন কি কি? ওকে, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে অ্যাকসেপ্টেবল সলিউশনের। এক নম্বর ক্রাইটেরিয়া হলো সলিউশনটা কখনো ইনফিনিটি হতে পারবে না, রাইট? সলিউশনটা ইনফিনিটি হতে পারবে না, এটা এক নম্বর। দুই নম্বর, সাই জিরো হবে যখন ভি ইনফিনিটি, আর সাই এর মান কন্টিনিউয়াস হতে হবে। সাই হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স। সাই যদি কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স না হয়, তাহলে ধরো একটা বিন্দুতে x1 বিন্দুতে সাইটা ডিসকন্টিনিউয়াস, তার মানে সাইয়ের কোনো নির্দিষ্ট মান নাই x1 বিন্দুতে। x1 বিন্দুর ডান পাশ থেকে যদি আস্তে আস্তে x1 বিন্দুতে আসো, দেখবো যে সাইয়ের একটা বিশেষ মান তুমি পেলে। আবার x1 এর বিন্দুর বাঁ পাশ থেকে যদি x1 বিন্দুতে আসো, সাইয়ের ভিন্ন মান পাবে। তাহলে ওই x1 বিন্দুতে সাইয়ের মান কত? দুইটাই মান। ওয়েভ ফাংশনের লেফট লিমিট একটা মান, রাইট লিমিট ভিন্ন মান। ভিন্ন মান হলে প্রবলেম আছে, ফিজিক্যালি আনঅ্যাকসেপ্টেবল হবে। কারণ x1 বিন্দুতে যদি সাইটা ডিসকন্টিনিউয়াস হয়,
তাহলে একটা ফিজিক্যাল প্রবলেম এনকাউন্টার করব। প্রবলেমটা কি? কারণ সাই তো আমি জানি, সাইয়ের তো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? অ্যাজ প্রবাবিলিটি ডেন্সিটি। ওই x1 বিন্দুতে থাকার পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি ডেন্সিটি কত, সেটাই তো সাই দিবে, সেটাই তো সাই দেয়। এবং x1 বিন্দুতে যদি সাইয়ের দুটো মান হয়, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি দুটো হলো, সেটা তো একটা বিদ্যুতের ব্যাপার। প্রবাবিলিটি ডেন্সিটি তো একটা মান হবে। এই বিন্দুতে থাকার প্রবাবিলিটি 0.2 এবং 0.7, এই কথাটা মানে তো কোনো মানে নাই, এটা তো মিনিংলেস স্টেটমেন্ট। সুতরাং probability density must be unique at a given point. So at any point, probability density of finding the particle must be unique. Probability density cannot have two values. এই বিন্দুতে পার্টিকেলটা থাকার সম্ভাবনা 10% এবং 50%, এটা কথাটা কোনো মানি নাই, এটা লজিক্যালি ইম্পসিবল। একটাই বলো, 10% না 50%, ঠিক করে বলো। 10% এবং 50%, এটা তো হয় না। ফলে সাই মাস্ট বি কন্টিনিউয়াস এট অল পয়েন্টস। আরো কিছু কিছু ইয়ে আছে, এগুলোকে বলে বাউন্ডারি কন্ডিশন, কন্টিনিউটি কন্ডিশন, সাই গ্রহণযোগ্য হবে কিনা সেটার জন্য এগুলো আমরা আরো আলোচনা করব। তো এই আইগেনভ্যালু ইকুয়েশনের গ্রহণযোগ্য সলিউশন গুলো আমরা নেব। ওকে, acceptable solutions. Okay, because the potential energy V rises abruptly to infinity at x equal to 0 and at x equal to a, the particle is confined to the region 0 less than x less than a. এই রিজনের মধ্যে পার্টিকেলটা আছে, এই রিজনের বাইরে পার্টিকেলটা কোনো ক্রমেই থাকতে পারবে না, থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ এই রিজনের বাইরে গেলেই পোটেনশিয়ালটা হয়ে যাবে ইনফিনিটি, এবং পোটেনশিয়াল ইনফিনিটি যদি হয় এবং সেই জায়গায় সাই যদি 0 না হয়, তাহলে শর্ডিঙ্গার ইকুয়েশন যে একটা টার্ম আছে ভি সাই তো ইনফিনিটি হয়ে যাবে ওই বিন্দুতে। ভি সাই ইনফিনিটি হলে এই ইকুয়েশন তো ভেঙে যাবে, এই ইকুয়েশন তার মিনিংলেস হয়ে যাবে, এই ইকুয়েশন তার ব্যবহার করা যাবে না। ইনফিনিটি কি ইনফিনিটি? ইনফিনিটি দিয়ে তো আমরা ম্যানিপুলেট করতে পারি না। সুতরাং ভি যেখানে ইনফিনিটি, সাই সেখানে স্ট্রিক্টলি 0 হতেই হবে। তার মানে যেটা বলছি যে এই যে লাইনটা আবার পড়ি, বিকজ দ্য পোটেনশিয়াল এনার্জি ভি অফ এক্স রাইজেস abruptly to infinity at x equal to 0 and at x equal to a, ইনফিনিটি চলে গেছে abruptly। এটা একটা আইডিয়ালাইজেশন, কোন জিনিস এই abruptly একেবারে ইনফিনিটিতে উঠে যায় না, ওঠার জন্য একটু জায়গা লাগে, দ্রুত উঠে। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে ইনফিনিটি, সেটা একটা আইডিয়ালাইজেশন। ওকে, rises abruptly to infinity at x equal to 0 and at x equal to a, the particle is confined to the region 0, x less than a, and outside this region the eigenfunction psi of x is 0. এই রিজনের বাইরে eigenfunction psi of x, এটা বলে eigenfunction psi of x is 0। এই রিজনের বাইরে পার্টিকেলের থাকার সম্ভাবনা একেবারে 0, strictly 0। Inside this region, এই রিজনের ভেতরে, তার মানে এই রিজনের ভেতরে 0 less than x less than a, the potential energy is 0 and the eigenfunction psi of x is the solution of equation 4 with v equal to 0. আমার সহজ হয়ে গেল, ভেতরে তো v 0, আমি তো ভেতরের সলিউশনে চাচ্ছি, বাইরে তো সাই 0 আমার জানাই আছে, ওটার জন্য আর কোনো সলিউশন লাগে না। যে সমস্ত জায়গায় v equal ইনফিনিটি, সেই জায়গায় psi equal to 0, এটা একটা কন্ডিশন ফর দি অ্যাকসেপ্টেবিলিটি অফ দি ওয়েভ ফাংশন অর অফ দি আইগেন ফাংশন psi of x। তাহলে v শূন্য করে আমি এটার সলিউশন চাইবো, তাহলে আমার কাজ সোজা হয়ে গেল। v কমপ্লিকেটেড হলে কিন্তু আমি সলিউশন চাইলেও আমি হয়তো সলিউশন পেতাম না, হয়তো অ্যানালিটিক্যাল সলিউশন থাকতো না, আমাকে নিউমেরিক্যাল সলিউশন দিকে যেতে হতো। যেহেতু v শূন্য চাই, তার সোজা কি শূন্য, এটার সলিউশন আমি খুব সহজেই পেয়ে যাব। কিভাবে পাবো দেখছি, আবার পড়ো। ইনসাইড দিস রিজিয়ন, যেখানে আমি সলিউশন চাচ্ছি 0 less than x less than a,
the potential energy is 0, and the eigenfunction psi of x is the solution of equation 4. Equation solution with v equal to 0. We shall simplify v equal to 0 বসাবো. Further, we shall simplify this equation by defining k to be a positive number. এইভাবে এই ফর্মুলা অনুযায়ী 2me by h cut square এটার পজিটিভ স্কয়ার রুট হবে k. I take k to be a positive number. আমি যদি এখানে প্লাস না দেই তাহলে বুঝে নিতে হবে এটা পজিটিভ নাম্বার. আমি যদি k এর স্কয়ার রুটের নেগেটিভ স্কয়ার রুটটা চাইতাম তাহলে আমি মাইনাস দিতাম এখানে. আর পজিটিভ স্কয়ার রুট চাইলে প্লাস দেওয়া যায়, প্লাস না দিলে বুঝতে হবে এটা পজিটিভ. So it's the positive square root of 2me by h. E কিন্তু পজিটিভ. E পজিটিভ কারণ e এর সর্বনিম্ন মান 0. 0 চাইতে তো কম হবে না. ক্লাসিক্যালি তো e এর সর্বনিম্ন মান 0. এরকম যে একটা বর্গকূপ থাকে, একটা ক্লাসিক্যাল পার্টিকেল ধরো চুপচাপ যদি এখানে বসে থাকে তাহলে ওই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি নাই, পার্টিকেলের শুধু পোটেনশিয়াল এনার্জি আছে. তার এই কূপের নিম্নে যে পোটেনশিয়ালের মান সেটাই পার্টিকেল এনার্জি. কূপের নিম্নে পোটেনশিয়ালের মান ধরেছি 0, সেটা আমার এনার্জি স্কেল. বর্গকূপের একেবারে ফ্লোরে সর্বনিম্নে পোটেনশিয়াল যে মান, সেই মানকে আমি ধরেছি 0. সেই মানকে আমি অন্য কিছু ধরতে পারতাম. 0 ধরাতে আমার সুবিধা হচ্ছে আর কি, 0 ধরেছি. তাহলে পার্টিকেল এনার্জি 0 চাইতে কম হবে না, 0 কিংবা তার চাইতে বেশি হবে. এবং কোয়ান্টাম পার্টিকেলের জন্য 0 হবে না, 0 চাইতে বেশি. ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য 0 হতে পারে. তবে ওটাই সর্বনিম্ন এনার্জি. তখন তার কোনো কাইনেটিক এনার্জি নেই, শুধু পার্টিকেলটা চুপচাপ বসে আছে. ওকে, চুপচাপ বসে থাকাটাই রাইট. তাহলে ওটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সর্বনিম্ন মান যদি চুপচাপ বসে থাকে. পোটেনশিয়াল এনার্জি ভ্যারি করছে না, তো 0 থেকে এ পর্যন্ত পোটেনশিয়াল এনার্জি ভ্যারি করছে না. ওকে, সুতরাং পোটেনশিয়াল এনার্জির মান 0 চাইতে কম হবে না, নেগেটিভ হবে না, নেগেটিভ না. তার মানে এনার্জির মান নেগেটিভ হবে না. 0 হতে পারে যদি ক্লাসিক্যাল পার্টিকেল হয় অথবা পজিটিভ. ওকে, এনার্জি সবসময় পজিটিভ. ক্লাসিক্যাল পার্টিকেল হলে এনার্জি 0 হতে পারে, কিন্তু কোয়ান্টাম পার্টিকেল একটু পরেই দেখবো এনার্জি 0 হবে না, পজিটিভ এবং ডিসক্রিট হবে. যেটাই হোক না কেন, E0 পজিটিভ অথবা ডিসক্রিট, কে এইভাবে ডিফাইন করা যাবে. স্কয়ার রুট অফ পজিটিভ স্কয়ার রুট অফ 2me by h cut square এভাবে ডিফাইন করলাম কে. তাহলে ই কি হলো? ই হলো h cut square k square by 2m. ই হচ্ছে h cut square k square by 2m. ওকে, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? ভিটাকে 0 করলে আর এই জিনিসটাকে এই নেগেটিভ সাইন সহ ডান দিকে নিয়ে যাও, তাহলে আমি বাঁ দিকে কি পাইলাম, কি রইলো আমার? d2 psi by dx স্কয়ার. আর ডান দিকে কি হলো? ইকুয়াল টু মাইনাস, এই মাইনাস এসে গেছে, মাইনাস টুয়াইস me by h cut square মাইনাস টুয়াইস me by h cut square, ওটাই তো k স্কয়ার মাইনাস k স্কয়ার psi. এটাই হয়ে গেল আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন. এই বর্গকূপের ভেতরে ইন দ্য ইনসাইড রিজিয়ন 0 লেস দেন x লেস দেন a, ওই রিজিয়নে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন এই দাঁড়ালো. খুবই একটা সিম্পল ইকুয়েশন. এটা তো সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন. দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে. ওকে, এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের সলিউশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন. এটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন. স্ট্রাকচারালি একই স্ট্রাকচার, কিন্তু এই কোয়ান্টিটি গুলোর ভিন্ন মিনিং. একটা সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত দোলক, ওয়ান ডাইমেনশনাল. সেটা ধরো ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স এর, সেটার এক্স দোলনের জন্য যে এক্স এর পরিবর্তন হচ্ছে সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? সরল ছন্দিত দোলক, সিম্পল হারমোনিক অসিলেটর.
ওকে, ওটার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? d2x by dt squared plus omega squared x equals 0. এখানে x is a function of time. So it says x is the dependent variable, t is the independent variable. X is a function of time. আমার ক্ষেত্রে x টা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর সাইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমার ক্ষেত্রে এটা কি? d2 psi by dx squared equal to minus k squared psi. এই ওমেগা স্কয়ারকে ডান দিকে নিলেই তো মাইনাস হয়, ইকুয়াল টু মাইনাস এভাবে লিখতে পারতাম, রাইট? d2x by d এভাবে না লিখে তো আমি লিখতে পারতাম d2x by dt squared ইকুয়াল টু আমি লিখতাম মাইনাস ওমেগা স্কয়ার এক্স, আর আমার বর্তমানে ইকুয়েশন হচ্ছে d2 psi by dx squared equal to minus k squared psi. এই দুটো ইকুয়েশন তো ম্যাথমেটিক্যালি আইডেন্টিক্যাল। ওকে, তাহলে বলো দেখি এই psi এর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে। দুটো সলিউশন পাওয়া যাবে, ওই দুটো সলিউশন একে অপরের গুণিতক নয়, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জেনারেল সলিউশন লেখা যাবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস। আচ্ছা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কি নেব? অনেকভাবেই নেওয়া যায়। কি কি দুটো বলো দেখি, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দিস ইকুয়েশন। দ্বিতীয়টা d2 psi by dx squared equal to minus k squared psi. Psi x এর psi is a function of x. psi x এর এমন একটা ফাংশন যেটাকে দুইবার ডেরিভেটিভ নিলে আমি psi ফেরত পাই, কিন্তু এটা মাইনাস সাইন and a constant. Sin kx cos kx. Yes, yes, yeah, thank you. এটার দুটো সলিউশন আছে, একটা হচ্ছে sin kx অথবা cos kx। এখানে sin kx বসাও না, sin kx বসালেই তো তুমি পেয়ে যাবে। প্রথমবার ডেরিভেটিভ যদি নেই sin kx কি হবে? k cos kx। দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ নাও, k তো আগে থেকে ছিল, cos kx এর ডেরিভেটিভ হবে minus k sin kx। তাহলে minus k স্কয়ার sin kx, sin kx ফেরত পেলাম এবং minus k স্কয়ার পেলাম। তাহলে sin kx এবং cos kx দুটো সলিউশন, দুটো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এভাবে নিতে পারি সলিউশনগুলোকে রিয়েল ধরে, psi কে রিয়েল ধরে আমি দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন লিখতে পারি। ওয়েভ ফাংশন কমপ্লেক্স পুরো ওয়েভ, কারণ সাইটা এই সাই রিয়েল হলেও এই সাইয়ের সঙ্গে তো একটা টাইম ফ্যাক্টর আছে, সেখানে তো ই টু দ্য পাওয়ার মাইনাস আই ইটি বাই স্কয়ার ছিল, ওটা তো সবসময় কমপ্লেক্স আছে। পুরো ওয়েভ ফাংশনটা অলওয়েজ কমপ্লেক্স। এই সাইটা রিয়েল হলো, এটা তো স্পেশাল পার্ট, স্পেস ডিপেন্ডেন্ট পার্ট, এটা রিয়েল হতে পারে, কমপ্লেক্সও হতে পারে এটা, কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশন বড় হাতের সাই যেটা বলেছিলাম দ্যাট ইজ দ্য কমপ্লেক্স ফাংশন। তাহলে সাইটাকে যদি রিয়েল ধরি, রিয়েল ফাংশন অফ এক্স, তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে sin kx কিংবা cos kx। আমি sin kx cos kx না ধরে আমি দুটো কমপ্লেক্স ফাংশন নিতে পারতাম। যদি কমপ্লেক্স সলিউশন নেই, ওই দুটো কমপ্লেক্স সলিউশন কি হতে পারে বলো দেখি? আমি লিখছি, একটা হতে পারে ই টু দ্য পাওয়ার আই কে এক্স, আরেকটা হতে পারে ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এক্স। এই ই টু দ্য পাওয়ার আই কে এক্স কে এখানে বসাও না, এগুলো মাইনাস কে স্কোয়ার ই টু দ্য পাওয়ার আই কে এক্স পাবে, আর মাইনাস আই কে এক্স কে যদি বসাও একই জিনিস পাবে। সুতরাং ই টু দ্য পাওয়ার আই কে এক্স, ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এক্স, তারা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ওকে, এটা নিয়ে ওকে। অথবা আচ্ছা, সাইন কে এক্স ছিল, কস কে এক্স, এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিতে পারি।
অথবা এই প্রথম সেট থেকে যে কোনো একটা এবং দ্বিতীয় সেট থেকে যে কোনো একটা নিয়ে ওই দুটোকে তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলে ধরতে পারো। ধরো e টু দ্য পাওয়ার i kx এবং sin kx দুটো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। sin kx এটার গুণিতক নয়, এটা ওটার গুণিতক নয়। ওকে, sin এটার ভিতরে কিন্তু cos kx আছে, কারণ এটা তো হচ্ছে cos kx প্লাস i sin kx। ওকে, এভাবে নিতে পারো। তো একটা কমপ্লেক্স একটা রিয়েল এভাবে মিক্স করে নিতে পারো, এত করে ঝামেলা না করে। রিয়েল নেই, sin kx cos kx। এই কোশ্চেন যদি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে, থাকতেই হবে, এবং দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনে যদি আমি cos kx এবং sin kx নেই, তাহলে psi of x is a linear combination of the two linearly independent solutions। cos kx এবং sin kx কে দুটো ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে যোগ দিয়ে যেটা হবে, that will be the general solution of this equation। এই জেনারেল সলিউশনটাকে এই যে প্রকাশ করা হলো, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনকে m দিয়ে গুণ দিলাম, দ্বিতীয়টাকে n দিয়ে গুণ দিয়ে যেটা পেলাম, দুটো যোগ করে যেটা পেলাম সেটাকেই বলা হলো, সেটাও কিন্তু এটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, উইল বি এ সলিউশন, সেটাকে বলা হলো জেনারেল সলিউশন। m এবং n হচ্ছে তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট, যেগুলোর মান আমাকে বের করে নিতে হবে by the conditions that I impose on the wave function। আচ্ছা, m এবং n আর কনস্ট্যান্টস। এখন আমাকে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে হবে। এই যদি সাই হয়, এটা কিন্তু সলিউশন কোন রিজিয়ন? এই রিজিয়নে এক্স এর মান যখন 0 এবং a এর মধ্যে আছে। এখন এই সলিউশনটাকে, এই মানটা এক্স এর মান আস্তে আস্তে কমিয়ে কমিয়ে 0 এর দিকে নিয়ে যাচ্ছে। ধরো একেবারে when x tends to 0 সাই কত হতে হবে? x equal to 0 তো পোটেনশিয়াল ইনফিনিটি হয়ে গেছে, x equal to 0 তো পোটেনশিয়াল অ্যাব্রাপ্টলি ইনফিনিটি হয়েছে, এবং তারপরে 0 বাঁ পাশে ওই ইনফিনিটি থাকবে। এই সলিউশনটা মাঝখানের বর্গকূপের ভেতরে। তাহলে এটাকে যদি আমি আস্তে আস্তে এক্স এর মান কমিয়ে বর্গকূপের বাঁয়ে নিয়ে আসি, আস্তে আস্তে এক্স আস্তে আস্তে কমাচ্ছি, এক্স আস্তে আস্তে কমালে কি হবে? পার্টিকেলটার লোকেশন আস্তে 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 0 এর কাছাকাছি আসছে। and when x tends to 0, যখন 0 হয়ে যাবে তখন সাই এর মান কত হতে হবে? 0 স্যার। x equal to 0 তে 0 হতে হবে। পার্টিকেলটা পাওয়া যাবে না স্যার। ওই জায়গায় পার্টিকেলটা থাকবে না x equal to 0 তে। x এর সামান্যতম ডান পাশে থাকতে পারে, কিন্তু x equal to 0 তে থাকবে না। ওকে, x equal to 0 তে পোটেনশিয়ালটা ইনফিনিটি হয়ে গেছে। তাহলে যেই জায়গায় পোটেনশিয়াল ইনফিনিটি, যে সমস্ত জায়গায় পোটেনশিয়ালটা ইনফিনিটি, সেই সমস্ত জায়গায় সাই 0, কারণ সেই সমস্ত জায়গায় সেই সমস্ত বিন্দুতে পার্টিকেলটা থাকতে পারে না, তাহলে সাই 0। ওকে, আর একইভাবে এক্স এর মান বাড়াতে বাড়াতে, ভেতর থেকে বাড়াতে বাড়াতে আমি ডানের দিকে যাচ্ছি। আমি যদি এর আশেপাশে চলে আসি, এতে ভেতর থেকে শুরু করে ডান দিকে নিচ্ছি, এর কাছাকাছি এসে গেলাম, এবং when x tends to a, সাই এর মান আবার 0। মাঝখানে কয়েক জায়গায় 0 থাকতে পারে, কিন্তু এই দুই জায়গায় 0 হতেই হবে। মাঝখানে 0 না হলেও চলবে, কিন্তু দুটো প্রান্ত বিন্দুতে সাই এর মান 0 হতেই হবে। এটাই বাউন্ডারি কন্ডিশন, কারণ প্রান্ত বিন্দুতে ভি এর মান অলরেডি ইনফিনিটি হয়ে গেছে। প্রান্ত বিন্দু দুটোতে সাই 0 তে এবং এ তে এক্স এর মান যখন a, সাই এর মান 0 হতে হবে। এটাই আমার বাউন্ডারি কন্ডিশন।
এই কন্ডিশন আমাকে ইম্পোজ করতে হবে। স্যার সলিউশনটার ইনফিনিট সংখ্যক সলিউশন আছে, এম এর মান যাই নেই না কেন, এন এর মান যাই নেই না কেন, এই সাই এই ইকুয়েশনের সলিউশন। So this equation has infinite number of solutions corresponding to infinitely different ways. I can choose the values of m and n. ওই ইনফিনিট সলিউশনের মধ্যে একটা সলিউশন আমার দরকার। কোন সলিউশন সেটা? যেই সলিউশন প্রান্ত বিন্দুতে সাই 0 দেবে, প্রান্ত দুই বিন্দুতেই সাই 0 দিতে হবে। এক বিন্দুতে সাই 0 দিল, অন্য মধ্যে 0 দিল না, তাহলে চলবে না। সেটা কিন্তু একটা ইউনিক সলিউশন হতে হবে। ইউনিক সলিউশন যদি না হয় তাহলে কোথাও ভুল হচ্ছে। ওকে, ইউনিক সলিউশন যদি না হয় তখন দেখবে যে আরেকটা বাউন্ডারি কন্ডিশন হয়তো দিতে ভুলে গেছি। বাউন্ডারি কন্ডিশন যদি তোমার দুটোই থাকে, তৃতীয় বাউন্ডারি কন্ডিশন যদি না থাকে, তাহলে এই দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি একটা ইউনিক সলিউশন পেয়ে যাবে। যদি তুমি ইউনিক সলিউশন না পাও তা বুঝে নিতে হবে তুমি ভুল করছো, আরেকটা বাউন্ডারি কন্ডিশন হয়তো কোথাও আছে যেটা ইম্পোজ করতে তুমি ভুলে যাচ্ছ। ওকে, তাহলে where m and n are constants and by imposing the boundary condition, এটা ইম্পোজ করে আচ্ছা, by imposing the boundary condition, এই বাউন্ডারি কন্ডিশনটা কেন আসলো, 0 কেন, এটা এখানে এক্সপ্লেন করছি। এখানে কমা, by imposing the boundary condition এত এইটা কমা, এখন এই বাউন্ডারি কন্ডিশনটা এইটা কেন হলো, 0 কেন, which ensures that the position probability density of the particle does not change abruptly at the end of the box. যদি এটা 0 না হতো, ওকে, যদি ধরো এটা 0.1 হতো, তাহলে বলতে যে according to this wave function, position probability density at x equal to 0 is 0.1 squared, 0.01. কারণ বাম দিক থেকে if I take the limit of psi, if I take the limit of psi from the right, limit as x tends to a from the right, limit as x tends to 0 from the right, ওটা যদি হয় 0.1, আর বাঁ দিক থেকে আসছে, বাঁ দিক থেকে তো সাইজ 0 0 0 0, কারণ সব জায়গায় পোটেনশিয়াল ইনফিনিটি, 0 0 0 0, লিমিট এখানে হলো 0। বাঁ দিক থেকে লিমিট নিলাম 0, ডান দিক থেকে লিমিট যদি পাই 0.1, তাহলে সাইটা হয়ে গেল ডিসকন্টিনিউয়াস। সাই যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে যেই বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হলো, ধর x equal to 0 তে, সেই বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি তো এক হলো না, একই বিন্দু কিন্তু পজিশন প্রবাবিলিটি ডেনসিটি ভিন্ন ভিন্ন হলো। এটাই তো একটা, সেখানে তো কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনটা থাকা চলবে না। ফলে সাই মাস্ট বি কন্টিনিউয়াস এভরিওয়্যার, এবং যেহেতু at x equal to 0 psi is 0, কারণ এই বিন্দুতে পোটেনশিয়াল ইনফিনিটি হয়েছে সেটা আমার জানা আছে, সেহেতু এই মাঝখানে সাই যাই হোক না কেন, ওই সাইকে যদি আমি লিমিট নিয়ে এখানে নিয়ে আসি, আমাকে 0 পেতে হবে, না হয়তো মিলবে না। তাহলে এটা এই বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করলে কি এনশিওর করে, which ensures that the position probability density of the particle does not change abruptly at the end of the box. এই বাউন্ডারি কন্ডিশনটা রিজনেবল, এটা আমাকে ইম্পোজ করতেই হবে। এই বাউন্ডারি কন্ডিশন যদি ভ্যালিড না হয়, তাহলে আমি দেখব যে আমার পজিশন প্রবাবিলিটি ডেনসিটি at the end of the box, তার মানে x equal to 0 বিন্দুতে এবং x equal to a বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি অ্যাব্রাপ্টলি পরিবর্তন হচ্ছে, সেটা হতে পারে না। তাহলে সাইকে যদি 0 করতে হয় at x equal to 0, আমাকে এই টার্মটা রাখা চলবে না। আমার ওয়েভ ফাংশনের ফর্মুলায় কস টার্মটা থাকতে পারবে না, কারণ কস টার্মটা থাকলে কস টার্মটা 0 হয় না, সাইন টার্মটা 0 হয়ে যায় x equal to 0 তে, কিন্তু কস টার্মটা হয়ে যায় 1। তাহলে যেভাবে লেখা আছে
এই ফাংশনে যদি x = 0 বসাও আমি কি পাই? x = 0 বসালে যেহেতু sin kx টেন্ডস টু 0, n এর মান যাই না কেন পুরোটা 0, আর এখানে cos এর মান হয়ে যাবে 1, তাহলে psi of 0 মান হবে m। আমি চাই psi of 0 মান হোক 0। কোথায়? আমি চাই psi of 0 = 0 চাই। এই ফর্মুলা দেখাচ্ছে psi of 0 = m, কিন্তু সুবিধা হলো m এবং n তো আরবিট্রারি, আমার ইচ্ছা মতো নিতে পারি। তাহলে আমি m = 0 ধরলাম, m = 0 ধরলেই তো হয়ে যাবে। সো আই মাস্ট চুজ m = 0। ওকে, m = 0 ধরলে আমার psi কি থাকলো? psi of x = n sin kx থাকলো। তাহলে n এর মান কত? একটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে m এর মান নির্ধারিত করলাম। at x = 0 psi এর মান 0 হতে হবে। সেই বাউন্ডারি কন্ডিশন থেকে m এর মান হয়ে গেল। তাহলে এইখানে দ্বিতীয় আরেকটা আননোন কনস্ট্যান্ট আছে n। n এর মান বেরোবে কিভাবে? দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন থেকে। দ্বিতীয় কন্ডিশন কি? at x = a psi এর মান আবার 0। এই কন্ডিশন থেকে k এর মান বেরোবে। তাহলে m এর মান 0 ধরে আমার ওয়েভ ফাংশন দাঁড়ালো n sin kx। n ইচ্ছা মতো, n is arbitrary constant। ওকে, n is an arbitrary constant। n এর মান আর পাওয়া যাবে না, n এর মান নরমালাইজেশন থেকে আসবে, সরি। কিন্তু আমাকে দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন থেকে তাহলে k এর মান আনতে হবে। k এর মান পেয়ে যাব psi of x, একটা মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের মান পেয়ে গেলাম এখান থেকে psi of 0 = 0। দ্বিতীয় মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের মান কিন্তু দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন থেকে আসবে না, ওটা আসবে নরমালাইজেশন থেকে। কিন্তু আরেকটা আননোন রয়ে গেল এখানে k। k এর মানটা আসবে কোথা থেকে? দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন থেকে। দেখো m = 0 ধরলাম, তাহলে m = 0 ধরে আমার ওয়েভ ফাংশন দাঁড়ালো n sin kx। এই ওয়েভ ফাংশনের মান at x = a শূন্য হতে হবে। তাহলে sin ka করলে শূন্য হতে হবে। sin ka must be 0। sin ka must be 0, এটা ভুল হচ্ছে। sin, এখানে sin লিখতে হবে। sin ka = 0। আমি কারেকশন করে পরে দেব, তোমরা এখন পড়ার সময় কারেকশন করে নিও। sin k, ওকে, শুধু k না, sin of k = 0 করতে হবে। আচ্ছা, sin, তাহলে আমি আবার একটু ইয়ে করি। ঝামেলা। ওকে, এটা দেখো আমার psi of x দাঁড়ালো n sin kx। m = 0 ধরেছি। এখন দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশনটা, দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন, তাহলে n sin ka = 0। আচ্ছা, এখন তুমি যদি বলো n sin of ka = 0, লিখে বসে আছি। এখন যদি তুমি বলো যে, মনে করো তুমি চিন্তা করছো প্রথম বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমি m এর মান পেলাম, m এর মান 0, এইটা থেকে তাহলে n এর মান কত? n এর মান 0 ধরলে তো পুরোটা 0 হয়, তাহলে n এর মান 0। n এর মান 0 ধরলে তো ওয়েভ ফাংশনই 0 হয়ে গেল সব জায়গায়। তো n এর মান 0 ধরা যাবে না? n এর মান কি 0 ধরা যাবে? n এর মান 0 ধরলে তো ওয়েভ ফাংশন x এর সব মানের জন্য 0, আইডেন্টিক্যালি 0। সেটা তো আমি চাচ্ছি না। ওয়েভ ফাংশন তো আছে, নন জিরো ওয়েভ ফাংশন তো আছে, ফলে n এর মান 0 ধরা যাবে না। তা সত্ত্বেও রাইট হ্যান্ড সাইড 0। রাইট হ্যান্ড সাইড 0 করতে হলে কি 0 ধরতে হবে? sin k = ওকে, তুমি n = 0 করে এটা 0 করে দিলে তাহলে হলো না। তাহলে কিন্তু m ও 0 n ও 0, ওয়েভ ফাংশন নাই, সেটা হলো না।
তাহলে এখানে শূন্য করতে গেলে সাইন কে দ্বারা শূন্য করতে হবে। আচ্ছা, সাইন কে যদি শূন্য হয়, কে এর মান কেই হতে পারে। কে এর মান শূন্য হলে তো সাইন কে শূন্য হয়, এ তো শূন্য নয়। কে এর মান শূন্য হলে কে তো শূন্য হতে হবে। কে শূন্য হলে তো এক্স এর মান যাই হোক না কেন, কে যদি শূন্য হয়, ওয়েভ ফাংশন দিকে তাকাও, ওয়েভ ফাংশন তাকিয়ে দেখো সেখানে আছে সাইন কে এক্স। আমি পেন ঘোরাচ্ছি, আর এখানে পেন, এই যে 100 মিনিট পরে আসলো। কে ইকুয়াল টু 0 হতে পারে, কে 0 হলে তো সাইন 0 ইকুয়াল টু 0 হতেই পারে, ম্যাথমেটিক্যাল হতে পারে, কিন্তু কে কিন্তু 0 ধরা যাবে না। কে ইকুয়াল টু 0 হলে কে 0 হয়, কারণ এ 0 নয়। কে 0 ধরলে কি প্রবলেম? ওই ওয়েভ ফাংশনের ফর্মুলায় চলে আসো, এই জায়গায় এখানে চলে আসো। কোথায়? ওয়েভ ফাংশনের ফর্মুলা যেখানে সবচেয়ে প্রথম লাইনে সাই অফ এক্স ইকুয়াল টু এন, সাই অফ এক্স ইকুয়াল টু এন সাইন কে এক্স, এই ফর্মুলায় আসো। কে শূন্য ধরো, কে শূন্য ধরলে কি হবে? কে শূন্য ধরলে এক্স যাই হোক না কেন সাই 0, তাহলে কে শূন্য ধরা যাবে না। এন যেমন আমি শূন্য ধরি নাই, কারণ এন শূন্য ধরলে এক্স যাই হোক না কেন সাই 0 হয়ে যায়, সেটা তো আমি চাই না। একইভাবে কে শূন্য ধরলে এক্স যাই হোক না কেন সাই 0 হয়ে যায়, সেটা আমি চাই না। কিন্তু সাইন কে শূন্য চাই। কে ইকুয়াল টু পাই হলে কি শূন্য হয়? সাইন পাই কত? 0। সাইন পাই 0। আচ্ছা, মাইনাস পাই ধরলে শূন্য হয়। সাইন অফ মাইনাস পাই কত? সাইন অফ মাইনাস 0। পাই equal to minus sin of pi equal to 0. So k এর মান পাই ধরলে শূন্য হয়, মাইনাস পাই ধরলেও শূন্য। তাহলে k এর মান প্লাস পাই ধরলে শূন্য, মাইনাস পাই ধরলেও শূন্য। প্লাস মাইনাস থেকে যে কোনো একটা নেব। কেন যে কোনো একটা কেন নিলে হবে, অন্যটা কেন না নিলেও চলবে? ধরো তাহলে ওয়েভ ফাংশনের দিকে তাকাও, সাই অফ এক্স আমি এখানে লিখে যাবো, ওয়েভ ফাংশনের দিকে তাকাও। ধরো কে এর মান নিলাম প্লাস পাই, কে এর মান নিলাম পাই, তাহলে কে এর মান নিলাম প্লাস পাই বাই এ। তাহলে সাইন অফ এক্স কি দাঁড়ায়? এন সাইন কে এক্স বাই পাই। কে এক্স, কে এর মান কত? প্লাস আর মাইনাস পাই বাই এ। এখন বলছি আমি যদি পাই নেই, আমি যদি প্লাস নেই, তাহলে ওয়েভ ফাংশনটা কত? এন সাইন পাই এক্স বাই এ। আমি যদি মাইনাস নেই, ওয়েভ ফাংশন কি দাঁড়ায়? মাইনাস এন সাইন পাই এক্স বাই এ। এই দুটো ওয়েভ ফাংশন একই ওয়েভ ফাংশন। কেন একই ওয়েভ ফাংশন? হয় এটা নয় এটা, ওয়েভ ফাংশন হয় ওটা নাই এটা, নয় এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটা তো নেগেটিভ, একটা নেগেটিভ, তাহলে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে তো একটা নিলেই যথেষ্ট। ওকে, সুতরাং কে ইকুয়াল টু পাই নিলেই যথেষ্ট, মাইনাস পাই নেওয়ার দরকার পড়ে না। কে ইকুয়াল টু মাইনাস পাই ধরে যে ওয়েভ ফাংশন লিখবো, সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেম, বেসিক্যালি সেম। একটা ওয়েভ ফাংশনকে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়া যায়। -1 তো একটা ফেজ ফ্যাক্টর, -1 এর স্কয়ার করলে তো হয় 1। ওকে, একটা ওয়েভ ফাংশন যদি একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দেই, আই ডোন্ট চেঞ্জ দ্য ওয়েভ ফাংশন। এই কথাটা বারবার বলে অনেকবার উচ্চারিত হয়েছে। তাহলে কে ইকুয়াল টু পাই নিলাম, কে পাই নেওয়া যায়, তাহলে 2 পাই নেওয়া যায়, 3 পাই নেওয়া যায়, 4 পাই নেওয়া যায় ইত্যাদি।
প্লাস মাইনাস গুলো নেব না, আর জিরো নেব না, তাহলে কে নেওয়া যায় এন পাই। এন কত তাহলে? 1 2 3, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার গুলো। তাহলে কে কত? কে ইকুয়াল টু এন পাই বাই এ, কে ইকুয়াল টু এন পাই বাই এ, এন ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি। কে ইকুয়াল টু এন পাই বাই যদি এ হয়, তাহলে এনার্জি আইগেন ফাংশন কত? তাহলে কে ইকুয়াল টু কে এন, রাইট? কে ইকুয়াল টু কে এন, কে এর মান কিন্তু ডিসক্রিট হয়ে গেল। কে এর মান k1 হতে পারে, k1 কত? পাই বাই এ, k2 হতে পারে 2 পাই বাই এ, k3 হতে পারে 3 পাই বাই এ ইত্যাদি। তাহলে এনার্জি মান কত? এনার্জি মানও ডিসক্রিট হয়ে গেল। কত? h কাট স্কয়ার kn স্কয়ার ওভার 2n। তাহলে এটা কি দাঁড়ায়? n স্কয়ার, kn স্কয়ার করো, n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার 2m a স্কয়ার। n এর মান কত? 1 2 3 ইত্যাদি। তাহলে দেখো ডিসক্রিট এনার্জি লেভেল তো আমি পেয়ে গেলাম। n ইকুয়াল টু 1 ধরলে সেটা E1, n ইকুয়াল টু 2 ধরো E2, n ইকুয়াল টু 3 ধরো E3। তাহলে ডিসক্রিট এনার্জি লেভেল হচ্ছে E1 E2 E3 E4 E5 এই করে আপ টু ইনফিনিটি। এনার্জি লেভেল আমি পেয়ে গেলাম। n ইকুয়াল টু 1 ধরলে পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2m a স্কয়ার, n ইকুয়াল টু 2 ধরো, তাহলে এটা 4 4E1, এটাই E1। n ইকুয়াল টু 1 ধরলে এটাই পাই, n ইকুয়াল টু 2 ধরলে 4, n ইকুয়াল টু 3 ধরলে 9 9E1, n ইকুয়াল টু 4 ধরলে 16E1, এভাবে আসছে। কত? প্রতিটা এনার্জির জন্য করসপন্ডিং ওয়েভ ফাংশন কত? সে করসপন্ডিং ওয়েভ ফাংশন ধরো psi n অফ এক্স। এটা কত? ওই n সাইন কে n অফ এক্স, এই তো। তার মানে এটা হলো n সাইন n পাই বাই a টাইমস এক্স। ওকে, n এর মান 1 2 3 এভাবে যাবে। এটা psi n is the eigenfunction corresponding to the energy En. এই তো হলো। nটা কি? n হচ্ছে নরমালাইজেশন। এই ওয়েভ ফাংশনটা কোন রিজিয়নের জন্য ভ্যালিড? তাহলে this wave function is valid for x, for 0 less than x less than a, এই রিজিয়নের জন্য। অন্য জায়গায় ওয়েভ ফাংশন 0। তাহলে psi n of x কত? এবার যদি লিখি equal to n sin n pi x by a for 0 less than x less than a, 0 elsewhere। অন্য জায়গায় ওয়েভ ফাংশন 0। এখানে যে ওভারঅল কনস্ট্যান্ট রয়ে গেল, এটা কিভাবে বের হবে? এটা তো বাউন্ডারি কন্ডিশন থেকে বের হলো না, এটা বের হবে ফ্রম নরমালাইজেশন কন্ডিশন। নরমালাইজেশন কন্ডিশনটা কি? I start. আচ্ছা, আগে দেখো তাই psi n star of x psi m of x dx minus infinity to plus infinity equal to delta nm, এটা হতে হবে। ওকে, এটা হতে হবে। আর তাহলে সব জায়গায় তো ওয়েভ ফাংশন 0 এক্সেপ্ট এই জায়গায়। তাহলে ইন্টিগ্রেশন লিমিটটা কি দাঁড়াবে? 0 to a psi n star of x psi m of x dx equal to 0 or delta mn। এটা করতে হবে। এখন তুমি যদি এই ওয়েভ ফাংশনটা বসিয়ে দাও, psi n of x হচ্ছে বড় হাতের n স্টার, psi m হচ্ছে বড় হাতের m, sin n pi x
by a sin m pi x by a dx from 0 to a, এটা তো অটোমেটিকলি ডেল্টা এনএম হয়ে যায়। এম এবং এন যদি এক না হয়, সেম না হয়, কারণ এন এর মান তো 1 2 3 4 ইত্যাদি, এম এর মান তো 1 2 3 4 ইত্যাদি। So n এবং m উভয় belongs to that set 1 2 3 4, a set, the set of positive real numbers. Okay, n এবং m উভয় এই সেটের অংশ 1 2 3 4 5 belongs to the set of positive real numbers. এখন তো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু 0 if n not equal to m, এটা দেখাই যাচ্ছে। এটা প্রমাণ দেখাতে পারবে? sin n pi x by a sin m pi x by a, m এবং n যদি ভিন্ন ভিন্ন নাম্বার নাও, n ধরো 2, m ধরো 3, ভিন্ন যদি হয় তাহলে এটা 0, আর যদি এক হয় n star n 0 to a sin squared n pi x by a dx, এটা কত হবে? এটার মান কত হবে? এটার মানও তোমরা নিজেরা করে নাও, অথবা কোনো ইন্টিগ্রাল চার্ট দেখে নাও। এটার মান কত হবে তখন? এটার মান হবে, আমি বলছি, এটার মান হবে 2 by a, এটা মান হবে 2 by a। কোনটার মান হবে 2 by a? এটার মান হবে 2 by a, এটা মান হবে 2 by a না, এটা মান হবে a by 2। তাহলে n mod স্কয়ার, আমি আবার দেখাই কোনটা মান হবে a by 2। n star n a ইন্টিগ্রাল, এটার মান হবে a by 2, তাহলে n mod স্কয়ার a by 2, তাহলে n এর মান কি নেওয়া যায়? রুট 2 by a নেওয়া যায়। ওকে, তাহলে আমি নরমালাইজ করে ফেলতে পারবো। ওকে, সো nটা আসবে কিন্তু নরমালাইজেশন থেকে n আসবে, এবং নরমালাইজ করলে n এর মান দাঁড়াবে রুট 2 by a, রুট 2 by a দাঁড়াবে। তাহলে ফুল ওয়েভ ফাংশন কি হবে? সাই n, ক্যাপিটাল সাই n, ওই যে n লিখেছি, নরমালাইজেশনটা, এটা মানটা এখনো বসাইনি, সাইন kn of x, kn x, এটা তো ছোট হাতের সাই, আর টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর ইজ এন এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর উইথ এ মাইনাস সাইন। কোয়ান্টাম মেকানিক্সে টাইম ডিপেন্ডেন্সটা মাইনাস সাইন নিয়ে আসে, প্লাস সাইন নিয়ে আসে না। e to the power minus I en t by h cut, n এর মান 1 3 1 2 3 4 5 ইত্যাদি যাবে। n এর মান যখন 1, আর en এর মান হচ্ছে এটা, en এর মান হচ্ছে এটা, এনার্জি আইগেন ভ্যালু এটা, প্রতিটা en এর করসপন্ডিং আইগেন ফাংশন হচ্ছে এটা। nটা নরমালাইজেশন কনস্ট্যান্ট, সাই n স্টার্ট সাই n যদি করি, এটা কিন্তু কেটে যাবে, এটা কেটে যাবে। সাই n স্টার্ট সাই m করে dx করে যদি ইন্টিগ্রেট করি, এটা চলে যাবে। আর n যখন m এর সমান হবে না, তখন এটা অটোমেটিকলি 0, আর n যখন m এর সমান হবে তখন মান কত ওটা দেখে n এর মান বেরিয়ে আসবে। n এর মান হবে রুট 2 by a, রুট 2 by a, সবগুলোর জন্য একই, রুট 2 by a, প্রতিটা n এর জন্য, প্রতিটা kn এর জন্য এই বড় হাতের n
এটার মান সেম √2/a। আমার তো হয়ে গেল, সব সলিউশন হয়ে গেল। I found the energy eigenvalues and I found the corresponding eigenfunctions. Okay. এখন কিছু ডিসকাশন করি। We note the following. এগুলো এই যে আইগেনভ্যালু গুলো আছে, এগুলো একটা ইয়ে করো, এনার্জি লেভেল ডায়াগ্রাম তৈরি করো, এনার্জি লেভেল ডায়াগ্রাম করো রাফলি টু স্কেল। এনার্জি লেভেল ডায়াগ্রাম, আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম করি। এনার্জি লেভেল ডায়াগ্রাম কিভাবে করে? So let me have a energy level diagram. ওকে, আমি একটা এনার্জি স্কেল দেব। এনার্জি স্কেল, ওকে। ধরো এটা এখানে দিলাম ধরো E0, আর কিছু আমি ইকুই স্পেস পয়েন্টস আমি মার্ক করলাম। ওকে, এটা n = 1। ধর এটা যদি এই পয়েন্টে যদি হয় E1, E1 এর মান কত দেখা যায় না রে। এটা E0, সব ধরলাম, এটা ধরলাম 0, এনার্জি স্কেলে 0। এটা হচ্ছে E1, এটা হচ্ছে E1, এই পর্যন্ত E1। E1 এর মান কত? E1 এর মান ওই n = 1 বসাও, পাই স্কোয়ার্ড h কাট স্কোয়ার্ড 2m a স্কোয়ার। তাহলে এই দূরত্বটুকু হচ্ছে পাই স্কোয়ার্ড h কাট স্কোয়ার্ড ওভার 2m a স্কোয়ার। E1 তো দেখা যায় না এখানে, একটু এইভাবে আঁকলে দেখা যায়। এরকম একটা লাইন টেনে দাও, এভাবে আঁকলে দেখা যায়, একটা বিন্দু দিলে দেখা যায় না। এরকম লাইন তোমার ওখানে, ওটার ভিতরে আঁকা নাই, এটা একটা ডায়াগ্রাম আঁকতেছি। এরকম ওই বর্গকূপের ভেতরে এরকম লাইন টানা নাই। E1 এটা n = 1 দেখালাম, এটা হচ্ছে n = 1 হচ্ছে 1 টাইমস পাই স্কোয়ার্ড h কাট স্কোয়ার্ড বাই 2m a স্কোয়ার। E2 কত? n = 2 পরে 4 হয়ে যায়, 0 1 2 3 4 এখানে আসবে। তাহলে এটা n = 2। এই লাইনটা যেটা আঁকলাম সেটা n = 2। এই লাইনটা যেটা আঁকলাম দেখা যায় না, আমি তো এইটা n = 2, এটা 10 মিনিট আগে আঁকা হয়েছে। এখানে এনার্জি কত? 4 টাইমস পাই স্কোয়ার্ড h কাট স্কোয়ার বাই 2m a স্কোয়ার। তারপর n = 3, 0 1 9 হবে, 3 স্কোয়ার 1 0 1 2 3 4 5 6 7 8 9 এইখানে ফেলতে হবে। এটা n = 3। এটার E3 কত? এনার্জি কত? 3 × 9 9 গুণ পাই স্কোয়ার্ড h কাট স্কোয়ার বাই 2m a স্কোয়ার। আর n = 4 নিলে আমার ডায়াগ্রামে দেখানো যাবে না, আই রান আউট অফ স্পেস, আমার ডায়াগ্রামে আটানো যাবে না। তাহলে দেখো এটা গ্রাউন্ড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট, এটা GS লিখছি, GS গ্রাউন্ড স্টেট। এর উপরেরটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। তার উপরটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, নিচ থেকে তৃতীয়টা
নিচ থেকে তৃতীয়টা ওটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, নিচ থেকে দ্বিতীয়টা ওটা ফার্স্ট এক্সাইটেড স্টেট। দ্বিতীয় এক্সাইটেড স্টেটের পরে যেটা আছে n = 4 ধরে যেটা পাবো সেটাকে কততম এক্সাইটেড স্টেট বলা হবে? থার্ড এক্সাইটেড স্টেট। এভাবে যাচ্ছে, সব স্টেটস গুলো ডিসক্রিট। তো একটা জিনিস খেয়াল করো, 1 এবং n = 1, E1 এবং E2 এর মধ্যে তফাৎ কতটুকু? 3 ইউনিটস না, 4 - 1, তফাৎটা হচ্ছে 3 pi squared h cat square by 2ma square, তফাৎটা হচ্ছে 3 ইউনিটস। n = 2 এবং n = 3 এর মধ্যে তফাৎটা কত? এই তফাৎটা কত? 9 - 4, 5 ইউনিট। 5 pi squared h cat squared, তার মানে দুটো সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে যে এনার্জির ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকে যখন n এর মান বাড়তে থাকে। বাট দিস ডিফারেন্স হ্যাজ এ ফ্র্যাকশন অফ দ্য এনার্জি। ধরো n এবং n+1, এই দুটো সাকসেসিভ n এবং n+1 নিয়ে, n এবং n+1 নিয়ে দুটো সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে তফাৎটা আমি নির্ণয় করতে পারি। সেই তফাৎটা আস্তে আস্তে বাড়তে থাকবে যত n এর মান যত বাড়াও। আমি এটা করতে পারি, En+1 - En, এই তফাৎটা আস্তে আস্তে বাড়বে যখন n বাড়ে, কিন্তু এই তফাৎটা অ্যাজ এ ফ্র্যাকশন অফ En, এটা কিন্তু আস্তে আস্তে কমবে। এখন ধরো আমার En এর ফর্মুলাটা কি? En এর ফর্মুলা হচ্ছে n² টাইমস একটা কনস্ট্যান্ট, ওই যে কনস্ট্যান্টটা আমার খেয়াল আছে, pi squared h cat square over 2ma square। আমি যদি এই এনার্জির মানগুলো এখানে বসাই, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট E proportional to n², এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কাটাকাটি চলে যাবে, এটা লিখতে হবে না। তাহলে আমি কি লিখবো? n+1² - n² over n²। বুঝতে পারছো? এইটাই করতে এটা কাটাকাটি চলে যাবে, উপর নিচ থেকে কাটাকাটি চলে যাবে। তাহলে আমি কি করছি? I'm finding the difference between two successive energy levels, En, সেটা করছি। সেটা হচ্ছে n²। এখন দেখো আস্তে আস্তে n যদি লার্জ হয়, এখন চিন্তা করো n ইজ লার্জ। n যদি লার্জ হয় তাহলে এটা কিভাবে প্রকাশ করা যাবে? n লার্জ হয়ে it will tend to 0, it will tend to 0, কারণ দেখো এখানে n² + 2n+1, n² কাটাকাটি যাবে, এটা হবে n², ধরো এক্স্যাক্টলি করি, n² + 2n+1 -n² over n², n² কাটাকাটি যাবে, 2n+1 by n²। এখন ধরো n ইজ লার্জ, চিন্তা করো n ইজ লার্জ। n যদি লার্জ হয় তাহলে এটা হবে 2n by n²। n যদি লার্জ হয় 2n লার্জ, একটাকে নেগলেক্ট করা যাবে, ওকে, তাহলে জাস্ট লেখা যাবে 2n by n²। 2n by n হচ্ছে 2 by n, and this tends to 0, কারণ n is large। তাহলে যদিও n বাড়ার সাথে সাথে n বাড়ালে, যদিও আমি n আস্তে আস্তে করে বাড়াই, তাহলে দুটো সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে দূরত্ব বেড়ে যায়, তার সত্ত্বেও ওই দূরত্বটা টেন্ডস টু 0 as a function, as a fraction of the energy, এনার্জিও বেড়ে যায়। ফলে এই যে ডিসক্রিটনেস, যেটা দুটো এনার্জি লেভেলের মধ্যে যে এনার্জির তফাৎ, এটাই তো বলে ডিসক্রিটনেস।
এই ডিসক্রিটনেসটা আস্তে আস্তে নন অ্যাপারেন্ট হয়ে যায় যখন n এর মান বৃদ্ধি পায়। n এর মান যখন বৃদ্ধি পায় তখন ধরো একটা বর্ধিত n 1000 আর 1001, 1000 এবং 1001 এর মধ্যে 11 এর মধ্যে n = 10 এবং n = 11 আর n = 1000 থেকে 1001, এই দুটো এনার্জির মধ্যে এনার্জির তফাৎ অনেক গুণ বেশি। তা সত্ত্বেও 1000 থেকে 1001 এর মধ্যে তফাৎ ডিভাইড বাই n = 1000 এর এনার্জি, এই এই রেশিওটা করলে ওটা ছোট হয়ে যাবে এবং দ্যাট উইল টেন্ড টু 0। তো যদিও n বাড়ার সঙ্গে সঙ্গে দুটো সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে দূরত্ব ডিফারেন্সটা বৃদ্ধি পায়, তা সত্ত্বেও that difference as a fraction of the energy tends to 0. In other words, this discretization of the energy levels or discreteness of the energy levels becomes less and less apparent as n becomes large. It is only very apparent when n is small. n small হলে এই তফাৎটা খুব দৃশ্যমান হবে। n যখন স্মল হয় 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এই যে এনার্জি বাড়ছে এই ডিসক্রিটনেসটা খুব দৃশ্যমান থাকবে। কিন্তু আস্তে আস্তে n যখন বাড়ে তখন এনার্জি বেড়ে গেছে 100 অনেক, আর এই তফাৎটা এই এনার্জির তুলনায় অনেক অনেক কম। ফলে এক এনার্জি লেভেল থেকে আরেক এনার্জি লেভেলের মধ্যে যে এনার্জির তফাৎ সেটা দৃশ্যমান হবে না। তখন মনে হবে যে এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। আসলে এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করছে না, এনার্জি ডিসক্রিটলি ভ্যারি করছে, কিন্তু ডিসক্রিটনেস ইজ সো স্মল, tends to 0 compared to the energy itself, that the discreteness is not apparent. Okay, তার মানে discreteness of the energy levels is very meaningful or very apparent when n is small. n is the quantum number that determines the energy. n দ্বারাই তো এনার্জি পাচ্ছি। n is a quantum number. এই n নাম্বারটা যদি জানি তাহলে এনার্জি কত সেটাও জানি। n যখন ক্ষুদ্র 1, 2, 3, 4, 5, 10 ইত্যাদি, দুটো সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে তফাৎটা বেশ খানিকটা কম্পেয়ার টু দ্য এনার্জি। When n becomes very, very large, the discreteness or the energy difference between two successive energy levels is very small compared to the energy itself. Therefore, discreteness is not quite apparent. It seems to me that it is possible to vary the energy in a continuous manner, even though it is discrete. Discretely vary করে, কিন্তু মনে হবে যে এটা continuously vary করছে, কারণ variation is very small. Discreteness is very small compared to the energy itself. এটা একটা বড় এই যে as shown in figure 1, এইখানে এই দেখো এই তফাৎটা আস্তে আস্তে বাড়ছে, রাইট? তফাৎটা বেশ প্রকট দেখাই যাচ্ছে এবং আস্তে আস্তে বাড়ছে। ওকে, this is figure 1. As shown in figure 1, the separation between the energy levels increases as the quantum number n increases. Separation বাড়ছে. However, this separation as a fraction of the energy decreases. Indeed, En plus 1 minus En over En equal to 2 by n as n tends to infinity. And that tends to 0, right? তার মানে দুটোর মধ্যে এনার্জি লেভেলের মধ্যে তফাৎটা becomes negligible compared to the energy. ওটাই তো দরকার, compared to the energy. তখন এটা মনে হবে যে এনার্জি লেভেলস গুলো ডিসক্রিট নয়, এনার্জি লেভেলস গুলো কন্টিনিউয়াস। This means that the discrete nature of the energy levels becomes less important when the energy is high.
এটা পরের ক্লাসে এটা করতে হবে। ওকে, আচ্ছা আরেকটা অবজারভেশন যেটা আমি এখানে দেই নেই, আরেকটা কমেন্ট আমি দিতে পারতাম কিন্তু ভুলে গেছি, সেটা হচ্ছে all the eigenvalues En are non-degenerate in this case. প্রতিটা এর জন্য একটা করি, প্রতিটা এনার্জির জন্য এনার্জি U1 অথবা E2 অথবা E3 ইত্যাদি corresponding to n equal to 1 2 3 ইত্যাদি, প্রতিটা এনার্জির জন্য একটাই ওয়েভ ফাংশন, একটার অধিক নয়। each energy eigenvalue is non-degenerate. এটা কেন হয়েছে বলতে পারো? এখানে ডিজেনারেসি হয়নি, ডিজেনারেসি হয়নি। It's really a general theorem একটা অংশ।